দুই বিশ্বকাপ পর নকআউট নিশ্চিত করল জার্মানি। উন্দাফের জোড়া গোলে আইভরি কোস্টকে হারালো ডিম্যান্ড শেফরা। সুইডেনকে 5-1 উড়িয়ে দিল নেদারল্যান্ডস। মালয়েশিয়া দিয়ে প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু রোববার। দুটি সমঝোতা ছাড়াও শ্রমবাজারে নজর। কুয়ালালামপুর থেকে যাবেন চীনে। দুটি চুক্তিসহ গুরুত্ব পাবে তিস্তা ইস্যু। প্রযুক্তিতে ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও মূল সড়কে অথরা। ভোগান্তি বাড়াচ্ছে লেন না মানা, উল্টো চলাচল। চালকদের প্রশিক্ষণের পরামর্শ বিশেষজ্ঞের। সমন্বিত উদ্যোগের তাগিদ। পরিচিত জনের নৃশংসতার শিকার ছোট্ট সোনামণিরা। বছরের প্রথম 5 মাসে ধর্ষণের শিকার 166 কন্যা শিশু। আলোচিত না হলে দ্রুত ধরা পড়ে না আসামি। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। অবশেষে বিশ্বকাপের প্রথম রাউন্ড বাধা পেরোল জার্মানি। ড্যানিশ উন্দাফের জোড়া গোলে 2 বিশ্বকাপ পর দ্বিতীয় পর্বে উঠল জার্মানরা। আইভরি কোস্টের বিপক্ষে 68 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও জয় পেয়েছে 2-1 গোলে। এই গ্রুপে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান ডিম্যান্ড শেফদের। গেল 2 আসরের মতো আরও একটা আক্ষেপের রাত হতে পারত জার্মানদের। তবে কোচ নাগেলসম্যানের বিচক্ষণ পরিবর্তন আর ড্যানিশ উন্দাভের শেষ মুহূর্তের ম্যাজিকে স্বস্তির হাসি হাসে ডিম্যান্ড শেফার্ডরা। কাটল দীর্ঘ 1 যুগের আক্ষেপ। শুরু থেকেই আইভরি কোস্টের আক্রমণ ভাগকে ব্যস্ত করে তোলে জার্মান। এ সময় 22 মিনিটের মধ্যে দুবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও হতাশ করে দলটি। 10 মিনিটে কাই হাভার্টেজের দুর্দান্ত হেড আটকে দেন গোলরক্ষক ফোফানা। আর 22 মিনিটে লেস এলিফেন্টসদের জাল খুঁজে পাওয়ার পরও গোলরক্ষককে ফাউল করায় দলকে লিড এনে দিতে পারেননি পাভলেভিচ। এরপর হাইড্রেশন বিরতি থেকে ফিরেই লিড নেয় আইভরি কোস্ট। 30 মিনিটে ডিবক্সের জটলা থেকে ফিরতি বল পেয়েই চলতি আসরে নিজের প্রথম গোল করেন ফ্র্যাঙ্ক ক্যাসি। আনন্দে ফেটে পড়ে আইভরি কোস্ট শিবির। গোল শোধে মরিয়া হয়ে ওঠা ডিম্যান্ড শেফরা প্রতিপক্ষের জাল খুঁজে পান 39 মিনিটে। তবে পাস দেওয়ার আগে মুশিয়ালার ফাউলে বৃথা যায় হাভার্টজের উল্লাস। তাতে আক্ষেপ নিয়ে পিছিয়ে থেকেই বিরতিতে 4 বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে একাধিকবার চেষ্টা চালিয়েও হতাশ জার্মান কোচ। তাতেই 60 মিনিটে পুরো মিডফিল্ড পরিবর্তন করে ফরমেশন বদলান নাগেলসম্যান। আর 8 মিনিট পরেই ডিম্যান্ড শেফদের সফলতা এনে দেন 2 বদলি ফুটবলার। 68 মিনিটে আমিরির করা দারুণ ক্রসে আইভরি কোস্টের জাল খুঁজে পান উন্দাভ। সমতায় ফেরে জার্মানি। কিন্তু তাতেও আক্ষেপ মেটে না জার্মানদের। 1 ম্যাচ আগে 7 গোল দেয়া দলটি কিনা এবার মাঠ ছাড়বে ড্র নিয়ে তা কি করে হয়। যোগ করা 4র্থ মিনিটে আবারও দৃশ্যপটে হাজির হন উন্দাভ। নিজের জোড়া গোল করে 2 বিশ্বকাপ পর জার্মানদের দ্বিতীয় পর্বে তোলেন এই ফরওয়ার্ড। প্রথম ম্যাচে নিজেদের আধিপত্য দেখালেও দ্বিতীয় ম্যাচে পিছিয়ে পড়ে কিভাবে ম্যাচে ফিরতে হয় সেটি দেখিয়েছে জার্মানি। আর তাই তো সমর্থকরা বলছেন এবার বিশ্বকাপের অন্যতম দাবিদার এই দলটি। রাশেদ ইমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এদিকে জার্মানির দারুণ জয়ে উচ্ছ্বসিত টরন্টোতে খেলা দেখতে আসা দর্শক সমর্থকরা। চাপের মধ্যে উন্দাফের পারফরমেন্সে মুগ্ধ সবাই। 2 বিশ্বকাপ পর নকআউটের টিকিট পাওয়াতে স্বস্তি ছিল জার্মানদের চোখে মুখে। এদিকে হারলেও দলের ফুটবলারদের নিয়ে গর্বিত আইভরি কোস্টের সমর্থকরা। টরন্টো থেকে রাশেদ লিমনের আরও একটি রিপোর্ট। বিএমএ স্টেডিয়ামে দুর্দান্ত আরেক ম্যাচের সাক্ষী হলো এর দর্শক সমর্থকরা। স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট ছিল জার্মানি, কিন্তু ফেভারিট জার্মানি প্রথমার্ধেই যেভাবে একটি গোল হজম করেছিল এবং পিছিয়ে পড়েছিল, তখন আমরা দেখেছি সমর্থকদের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা বিরাজ করছে। দ্বিতীয়ার্ধে কিন্তু তারা আসলে সমতা ফেরানোর পরে জার্মান শিবিরে আমরা দেখেছি কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু তারা আসলে যেহেতু প্রথম ম্যাচে জার্মান যেভাবে দুর্দান্ত প্রতাপে জয় ছিনিয়ে এনেছিল, বা এই বিশ্বকাপে জার্মানি যেভাবে ফেভারিট হিসেবে
যোগ দিয়েছিল, সেই হিসেবে আসলে এই প্রতিপক্ষ আইভরি কোস্টের এগেইনস্টে ড্র করা বা হার জার্মানির জন্য আসলে মোটেও কাম্য ছিল না। তারা কিন্তু একটি জয়ের জন্য অপেক্ষা করছিল এবং সেই জয় যখন তারা একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে জয়টা পারে, তখন কিন্তু আসলে দর্শকের উল্লাসের বা আবেগের আসলে সে কমতি ছিল না। ইনজুরি টাইমে গিয়ে জার্মানিকে লাস্ট একটা যে গোল করলো অসাধারণ ছিল। উত্তেজনক খেলা এবং চরম মজার একটা খেলা হয়েছে আজকে বলতে গেলে টরন্টোতে। Very good match for the Germans. Yes, and we have much fun. It was the game was very good partners, but Germany was a little bit better. It's a great game. Great to see the win in the end. We're really happy. It was a really good game, very nerve-wracking for if you're German, but otherwise it was pretty good. My first hard game ever. I loved it. Oh, was good. পুরো খেলা দেখে আইভরি কোস্টের দর্শকরা বা সমর্থকরা তারা কিন্তু আসলে পরাজয়ে কিছুটা হতাশ হলেও তারা কিন্তু পুরোপুরি হতাশ না। তারা বলছেন এই টিম নিয়ে আরো বহুদূর যাওয়া যাবে। দুজনই ভালো কম্পিটিশন ছিল এবং নাইস গেম হয়েছে এবং আমরা এনজয় করছি আজকে। It is the sport. We have to play defense, and next time I will play very well. It was a good game. It was a close game. It was a good match. It was good. পঞ্চমবারের মতো জার্মানির হাতে তারা কাপ দেখতে চান, যদিও সেই স্বপ্ন অনেক দূরে, কিন্তু দর্শকরা কিন্তু সেই স্বপ্ন পরপর দুটি ম্যাচ জার্মানির জয়ের ফলে এখন নতুন করে দেখতে শুরু করেছে। টরন্টোর বিএমও স্টেডিয়াম বা টরন্টো স্টেডিয়ামের সামনে থেকে রাশেদ লিমন, সময় সংবাদ। বিশ্বকাপের গ্রুপ পর্বের হাই ভোল্টেজ ম্যাচে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস। টেক্সাসের স্টোন স্টেডিয়ামে ডাচদের আক্রমণাত্মক ফুটবলের সামনে পাত্তাই পায়নি সুইডিশ রক্ষণভাগ। ব্র্যান্ড ব্রবি ও কোরি গাকপোর জোড়া গোলে 5-1 গোলের ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ডাচ ডায়নামোরা। এর নাম নিয়তি। দুদিন আগে যা প্রতিপক্ষের সঙ্গে ঘটেছিল আজ তা ঘুরে এসে পড়ল নিজেদের উপর। হতভাগ্য সুইডেন প্রথম ম্যাচে 5-1 গোলে জয় পাওয়ার পরও গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় সুইডিশরা, কারণ একই ব্যবধানে হারতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে আসছিল ডাচ ফুটবলের রাজকীয় প্রদর্শনী। ফিফা বিশ্বকাপের গ্রুপ এফ এর ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মাঠ নিজেদের নিয়ন্ত্রণে রাখে রোনাল্ড কোমেনের শিষ্যরা। ম্যাচের বাঁশি বাজার পর থিত হওয়ার আগেই সুইডেন শিবিরে প্রথম আঘাত হানেন ব্র্যান্ড ব্রবি। মাত্র 5 মিনিটের মাথায় দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে 1-0 ব্যবধানে এগিয়ে নেন এই ফরওয়ার্ড। প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই 17 মিনিটে আবারও ডাচদের উল্লাস। এবারও নায়ক সেই ব্রবি। ব্যক্তিগত এবং দলীয় দ্বিতীয় গোল করে ম্যাচ পুরোপুরি নেদারল্যান্ডসের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। 2-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ডাচরা। দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আরও বিধ্বংসী। 47 মিনিটে কোরি গাকপো দেখালেন কেন তাকে বর্তমান বিশ্বের সেরা উইঙ্গার বলা হয়। বক্সের বাইরে থেকে তার নিখুঁত শট সুইডিশ গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়। এর ঠিক 7 মিনিট পর 54 মিনিটে আবারও গাকপো ম্যাজিক, ব্যক্তিগত দ্বিতীয় গোল করে ব্যবধান 4-0-তে নিয়ে যান তিনি। 59 মিনিটে সুইডেনের অ্যান্থনি অ্যালেঙ্গা একটা গোল করে হারের ব্যবধান কিছুটা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তা ছিল কেবলই সান্ত্বনা। ম্যাচের অন্তিম মুহূর্তে বদলি খেলোয়াড় ক্রিসেন্সিও সামারভিল পঞ্চম গোলটি করলে হিউস্টনের দর্শক গ্যালারিতে শুরু হয় কমলা উৎসব। 5-1 গোলের এই বিশাল জয় কেবল 3 পয়েন্ট নয়, গোল পার্থক্যেও ডাচদের এগিয়ে দিল অনেকটা। এই জয়ের ফলে গ্রুপ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত হল নেদারল্যান্ডসের। অন্যদিকে হারের পর সুইডেন শিবিরে এখন বিদায়ের ঘণ্টা। আগামী ম্যাচ তাদের সামনে ডু অর ডাই। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। অন্য প্রসঙ্গ, মালয়েশিয়া দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর। সেখান থেকেই যাবেন চীন। আজ দেশ ছাড়বেন সরকার প্রধান। কুয়ালালামপুরে 2টি সমঝোতা সহ শ্রম বাজার নিয়ে হবে আলোচনা। এদিকে বেইজিংয়ে 2টি চুক্তি ও 13টি সমঝোতা সইয়ের আশা করছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনা সহ নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়েও হবে আলোচনা। ভূ রাজনীতির সব সমীকরণ উল্টে দিয়ে রোববার মালয়েশিয়া দিয়ে বিদেশ সফর শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনের সফরে 22 জুন মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আলোচনায় জনশক্তি রফতানি ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের পাশাপাশি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সফরের বিস্তারিত জানান পররাষ্ট্র সচিব। বলেন, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থনের ব্যাপারে অনুরোধ জানাবে ঢাকা। 21 জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে
স্বাগত হবেন। পরদিন 22শে জুন পত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। দেশটি থেকেই চীন সফর শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের দালিয়ান ও বেইজিংয়ের 2 ধাপে রাষ্ট্রীয় সফরে 2টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সহ 17টি সম্মতিপত্র সই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে চীন সফরের সূচি জানানো হয় ব্রিফিংয়ে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী এবং 22 জুন রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীনের সঙ্গে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহযোগিতা এবং নদী ব্যবস্থাপনা খাত। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের নদী ব্যবস্থাপনা প্রকল্পগুলো নিয়ে ভবিষ্যৎ সহযোগিতার কাঠামো গঠনের বিষয়টি আলোচনায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। 26 তারিখে বেইজিংয়ে সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে 2টি দ্বিপাক্ষিক বৈঠক হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম রিজার্ভার, ড্যামের সাইজ এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। 13টা এমওইউ, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রোটোকল। এছাড়া চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর প্রস্তাবিত বিভিন্ন গ্লোবাল ইনিশিয়েটিভকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে জানিয়ে পররাষ্ট্র সচিব বলেন, এগুলোর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সফর পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে। 2 দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি। চীনের দালিয়ানে 23 জুন গ্লোবাল ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সাইডলাইনে বিশ্বের কয়েকজন নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা নেই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ফুটবল প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা জানান, কারো উপর নির্ভরতা নয়, বরং জাতীয় স্বার্থ ও ভারসাম্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। এদিকে সরকার প্রধানের বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও চীন সফরের আগে দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একের পর এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও সুইডেনের রাষ্ট্রদূতদের সঙ্গে আলাদা দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসে বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাম্প্রতিক ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ টেনে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের উপর বাজি ধরলে দীর্ঘমেয়াদে ভুলের শঙ্কা থাকে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জনগণকে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানান তিনি। So I was here to encourage the foreign minister and all Bangladeshis to support the United States in the World Cup going forward, because you can never go wrong in the long run in betting on the United States. এমন মন্তব্যকে ব্যক্তিগত উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থ ও ভারসাম্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। জানান, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানোই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট, বিকজ আমরা তো কোনো আপনার লেজুর ভিত্তিক বা ইলিজিটিমেট গভর্নমেন্ট না। এদিকে রাজধানীর রমনায় এক আয়োজনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ঘিরে নেতিবাচক ও উস্কানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। এই সফরকে কেন্দ্র করে কেন জানি আমার মনে হচ্ছে দেশের অভ্যন্তরে
বিভিন্ন ধরনের উস্কানি এবং এক ধরনের নেতিবাচক পরিবেশ পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা চলছে। সব চক্রান্ত মোকাবিলা করে বিএনপি সরকার জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী পররাষ্ট্রনীতি তৈরি করবে বলেও আশা রিজভীর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরকে ঘিরে তিস্তা অববাহিকায় নতুন আশার আলো। প্রত্যাশা, বছর পর বছর ভাঙন, বন্যা আর খরার সঙ্গে লড়াই করে টিকে থাকা লাখো মানুষের বহুল কাঙ্ক্ষিত মহাপরিকল্পনা আলোর মুখ দেখবে। এই সফরকে তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। তারিকুল ইসলামের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। উত্তরের কোটি মানুষের অর্থনীতি, কৃষি ও অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে তিস্তা। বছরের পর বছর ভাঙন, আকস্মিক বন্যা ও শুষ্ক মৌসুমের তীব্র পানি সংকট মোকাবিলা করেও তিস্তা পাড়ের মানুষ এই নদীকে ঘিরেই বাঁচার স্বপ্ন দেখেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে বহু প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা হবে তখন আমার এই তিস্তা নদীতে আপনার অগাধ পরিমাণ পানি থাকবে। দুই পাশে মনে করে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি হবে। আমাদের তিস্তা পাড়ের যে দুই পাশের লোকজনের বসত বাড়ি আছে, এগুলো জমি যেগুলো গেছে সেগুলো হয়তো ফিরে পাবে এবং নদীর পানি যে পানিটা থাকা দরকার সে পানিটা থাকবে। তিস্তা অববাহিকার দুই পারের যে কৃষক আছে তারা লাভবান হবে, বেনিফিটেড হবে। সেই সঙ্গে দেশের উৎপাদন বৃদ্ধি হবে এবং দেশের জাতীয় উৎপাদনে খাদ্যশস্য প্রভাব ফেলবে। 17 জুন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী জানান, তিস্তা মহাপরিকল্পনার সমীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পে রয়েছে তীর সংরক্ষণ ও খনন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়ক, গ্রোয়েন ও স্পান নির্মাণ সহ ভূমি পুনরুদ্ধার ও উন্নয়ন। শুরু থেকেই প্রকল্পটিতে বিনিয়োগের আগ্রহ দেখিয়ে আসছে চীন। তাই প্রধানমন্ত্রীর চীন সফর তিস্তা মহাপরিকল্পনার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। এই প্রকল্পে আমাদের উন্নয়ন সহযোগী যত দেশ আছে নানা পাটে তারা থাকতে পারে, কিন্তু কারিগরি পাটে যারা সমীক্ষা করেছে তাদের কাছে এই কাজটি দেওয়া জরুরি। এদিকে শুক্রবার তিস্তা নদী পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রী স্পষ্ট বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার বদ্ধপরিকর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দেশেও তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়, এমন আশা প্রধানমন্ত্রী তারেক রহমানের। আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, শক্তিশালী বাংলাদেশ নির্মাণে শিশুর বিকাশে কাজ করছে সরকার। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় যুক্ত হওয়ার তাগিদ দেন সরকার প্রধান। ফুটবল বিশ্বকাপে মেতেছে সারা দেশ। ভিনদেশি ফুটবলারদের নিয়ে উচ্ছ্বাস যখন তুঙ্গে, তখন রাজধানীর আর্মি স্টেডিয়ামে খুদে ফুটবলারদের হেভিওয়েট ফাইনাল ম্যাচ। অস্বাভাবিক খেলা উপভোগ করতে মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী বিভাগের পাবনার সাথিয়ার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে প্রমিলা ফুটবলারদের নৈপুণ্যে মেতে ওঠেন সরকার প্রধান সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। ট্রফি ও প্রাইজ মানি পরে চ্যাম্পিয়ন জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের অভিভাবক বলেন, দেশেই তৈরি হবে মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড়। নির্বাচন ইশতেহার অনুযায়ী শিশুদের বিকাশে সব ধরনের পদক্ষেপ নেবে সরকার। ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, এখানে রোনালদো খেলছে, এখানে মেসি খেলছে, এমবাপ্পে খেলছে, কিন্তু তোমাদের মধ্যে থেকে এরকম খেলোয়াড় তৈরি হতে হবে ইনশাআল্লাহ। এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। শুধু খেলাধুলা নয়, পড়াশোনা, সংস্কৃতি চর্চা সহ সব ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে গড়ে ওঠার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, অ্যাম্বাসেডর হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে প্রস্তুত হতে হবে। যে গান করতে চায়, যে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে চায়, যে রং করতে চায়, যে ছবি আঁকতে চায়, যে ক্রাফট প্রতিযোগিতা করতে চায়, সবগুলোর ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব। কাজে তোমাদের কোনো ভয় নাই। তোমাদেরকে কনফিডেন্ট বাচ্চা হিসেবে, কনফিডেন্ট মানুষ হিসেবে তোমাদেরকে বেড়ে উঠতে হবে। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? গত 6 এপ্রিল শুরু হওয়া দেশব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 22 লাখ শিক্ষার্থী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গোষ্ঠী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
23 জুন দলটির প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে সব প্রক্রিয়া শেষে সাবেক আইজিপি বেনজির আহমেদকে আমিরাত সরকার ফেরত পাঠাবে বলে প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর। জুলাই অভ্যুত্থানের পর তীব্র জনরোষের মুখে প্রায় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়ে পুলিশ বাহিনী। দেশ জুড়ে থানায় হামলা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনায় বাহিনীর সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পুলিশ বাহিনী পুনর্গঠন ও আস্থার সংকট দূর করতে নানা উদ্যোগ নেওয়া হয়। কৃতিত্বপূর্ণ অবদান এবং সাহসিকতার স্বীকৃতি হিসেবে বিশেষ পুরস্কার ও প্রণোদনা দিচ্ছে সরকার। শনিবার সচিবালয়ে পুরস্কার প্রদান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশ সদস্যরা এখন পুরোপুরি সক্রিয়। নির্বাচিত সরকার আসার পরে তারা এত বেশি সক্রিয় হয়েছে, দায়িত্ব পালন করছে এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করছে, সেটা লক্ষণীয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি মাফিয়া দল। প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে তাদের যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে থাকা রাজধানীর মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধীদেরকে নির্মূল করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ নিয়ে বিএনপি ওয়াদা রাখেনি বলে অভিযোগ করেছেন জামাত আমির। সরকার ভুল সংশোধন করে জনগণের কাতারে না এলে আরেকটি বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খুলনায় 11 দলের বিভাগীয় সমাবেশে এমন হুঁশিয়ারি দেন জামাত আমির। জুলাই সনদ বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন দাবিতে এবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়াজ জোরালো করল 11 দলীয় জোট। শনিবার দুপুরে বিভাগীয় সমাবেশের ডাক দিলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে খুলনা সার্কিট হাউস মাঠে জড়ো হন নেতাকর্মীরা। জোটের নেতাদের অভিযোগ, জুলাই সনদ নিয়ে গণভোটের রায় উপেক্ষা করেই চলেছে সরকার। ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। পরিষ্কার ভাষায় বলেছিল 168 বা 170 সিট দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সরকার গঠনের কথা ছিল। অভিযোগ আরও এক ধাপ এগিয়ে সমাবেশে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে ওয়াদা রাখেনি বিএনপি। সরকারের ঘুম না ভাঙলে আরেকটি বিপ্লব আসন্ন বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। সীমান্তে সুরসুরি দেওয়া হচ্ছে, পশ্চিমের নামে একটা দেশ তাদের নাগরিকদেরকে অবৈধভাবে আমাদের দেশে ঠেলে দিতে চাচ্ছে। বিএনপি জাতির সাথে দেওয়া কথা রাখে নাই। আমরা বিএনপিকে বলছি, দেশ এবং জাতির স্বার্থে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন। পুশিন সহ সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডাক্তার শফিকুর রহমান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আমাদের দিকে তাদের কালো হাত বাড়া, ওইটাও আমরা চাই না। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা ফিরলেও সড়ক জুড়ে তা এখনও রয়ে গেছে অধরা। লেন না মানা, উল্টো পথে চলাচল ভোগাচ্ছে রাজধানীর সড়কগুলোকে। বিশেষজ্ঞরা মনে করেন, গণপরিবহনে শৃঙ্খলা ফেরানোর বিকল্প নেই, প্রশিক্ষিত করতে হবে চালকদেরও। ডিএমপি ট্রাফিক বিভাগের মতে, সুষ্ঠু সড়ক ব্যবস্থা নিশ্চিতে প্রয়োজন সব মহলের সমন্বিত উদ্যোগ। মেহেদী হাসান ও জাকারিয়া জয়ের ক্যামেরায় ওয়ালিউল সাকিবের রিপোর্ট। এআই ক্যামেরায় পাল্টেছে রাজধানীর বেশ কিছু সিগন্যালের দৃশ্য। তবে এই দৃশ্যটাই পাল্টে যায় সিগন্যালের আগে পরে। প্রায় সব সড়কেই যেন চলছে নিয়ম ভাঙার মহাযজ্ঞ। সিগন্যাল কেন্দ্রিক শাসন হচ্ছে যানবাহন, আগের চাইতে অনেক সচেতন চালকরা। তবে সড়ক জুড়ে এখনো থামেনি বেপরোয়া চলাচল। প্রশ্ন হচ্ছে, সড়কের এই বিশৃঙ্খলা আর অনিয়মের প্রতিযোগিতা থামাবে কে?
লেন না মেনে যখন তখন লেন পরিবর্তন ঢাকার সড়কের সাধারণ ঘটনা। গণপরিবহনের যত্রতত্র যাত্রী ওঠানামার ভোগান্তি দূর করা যায়নি এত বছরেও। কয়েকটি বাস পাশাপাশি দাঁড়িয়ে সড়কের 60 থেকে 70% বন্ধ করে যানজট তৈরি করতে দেখা যায় হরহামেশা। সিগন্যাল এড়িয়ে উল্টো পথে গাড়ি চলে অহরহ। এআই বেসড ক্যামেরাগুলোকে ছড়িয়ে দিতে হবে যেন পুরো সড়ক ব্যবস্থাটাই মনিটরিংয়ের আওতায় থাকে। সাধারণ জনগণ সচেতন হবে, ড্রাইভার সচেতন হবে, প্রশাসন সচেতন হবে, ঘুষ বাণিজ্য থাকবে না, তাহলে সড়ক শৃঙ্খলা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনকে সুশৃঙ্খল করতে পারলে সড়কে শৃঙ্খলা ফেরানো সহজ হবে। পাশাপাশি চালকদের দক্ষ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই চালকরা সড়কের কোনো ব্যাকরণ জানে না, তো সেক্ষেত্রে তো বিশৃঙ্খলা তৈরি হবে এবং এই বিশৃঙ্খলার পিছনে বিআরটিএ অনেকাংশে দায়ী এবং মালিকরাও অনেকটা দায়ী। কেননা তারা যেভাবে ট্রিপ বেসিসে গণপরিবহন ছেড়ে দিচ্ছে, সে সড়কে নেমে বেপরোয়া হবে, এটা অস্বাভাবিক কিছু না। বিআরটির যে পদ্ধতিগুলি আছে, যেভাবে ফিটনেস দিচ্ছে, যেভাবে লাইসেন্স দিচ্ছে, এখানে বড় একটা সংস্কার দরকার। এই সংস্কার ছাড়া সড়কে ডিসিপ্লিন আসবে না। ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে জনগণ সচেতন না হলে কেবল আইন প্রয়োগ আর শাস্তিতে কাজ হবে না। লেন মেনে গাড়ি চালাতে হয়, অথবা এক একটা লেন কিন্তু দেখবেন সড়কের যে চিহ্নগুলো আছে, প্রত্যেকটা চিহ্ন কিন্তু চিহ্নের তার নিজস্ব একটা ভাষা আছে। সারা বিশ্ব যেভাবে সড়কের রোড সাইন চিনে সড়ক বুঝে গাড়ি চালায়, সেভাবে কিন্তু আপনাকে শিখতে হবে। সারা বিশ্বে কিন্তু ড্রাইভিং লাইসেন্স একটু কঠিন জিনিস, আপনাকে এত সহজে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় যে সংশ্লিষ্ট অথরিটি যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন এটাকে আরও বেশি দায়িত্বশীলতার সঙ্গে, আরও বেশি পেশাদারিত্বের সঙ্গে দেওয়া যায় কিনা। বিশেষজ্ঞরা বলছেন যানবাহনের শৃঙ্খলা ফেরাতে সড়ক ব্যবস্থাপনায় আনতে হবে গুণগত পরিবর্তন। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। যাত্রাপথে ট্রেনের ইঞ্জিন বিকল বা লাইনচ্যুতি যেন নিয়মিত হয়ে উঠেছে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর রেলপথে। প্রভাব পড়ছে সময়সূচিতেও। ঘন্টার পর ঘন্টা আটকে থেকে চরম দুর্ভোগে যাত্রীরা। সংশ্লিষ্টরা বলছেন পুরনো ইঞ্জিন আর দুর্বল লাইনে কাটছে না দুর্দশা। তবে কর্মকর্তারা জানিয়েছেন রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে সরকার। চলছে প্রকল্প প্রণয়নের কাজ। গগন পণ্ডিতের ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। 11 মে ত্রিশালের আউলিয়ানগর এলাকায় বিকল হয় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে প্রায় 3 ঘন্টা বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ ট্রেন চলাচল। সাম্প্রতিক সময়ে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর রেলপথে এমন ঘটনা ঘটছে অহরহ। কখনো চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, কখনো ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে থেমে যাওয়া, আবার কখনো হুক ভেঙে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর আসছে হরহামেশাই। এই রুটে জুন মাসেই 3টি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত 18টি, আর 2025 সালে বিকল হয় 25টি ট্রেনের ইঞ্জিন। এমন ঘটনায় ঘন্টার পর ঘন্টা লাইনে আটকে থাকছে ট্রেন, ভেঙে পড়ছে সময়সূচি। বাস লাইনের থেকে ট্রেন লাইনে আপনাকে নিরাপদ মনে করে দেখে আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেনে যদি এরকম ভোগান্তি হয়, আসলে আমাদের জন্য অনেক কষ্টদায়ক হয়ে যায়। সময় মতো আমরা আসতে পারি না। মনে করেন আমি ডাক্তার দেখাইতে যাব, 4টার জায়গায় 5টায় আসতে হচ্ছে, 6টায় আসতে হচ্ছে। এই ইঞ্জিন সমস্যা হয়, মানে রাস্তার মাঝখানে হঠাৎ থাইমা যায়। লাইনগুলো উঁচা নিচা হয়ে গেছে, ডাইভ হয়ে গেছে, এক জায়গায় উঁচা হয়ে গেছে, রিক্স হয়ে গেছে যাইতে। আমাদের ইঞ্জিনগুলো একটু পুরনো, তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের এই সীমিত যতটুকু সুযোগ আছে এটা নিয়ে সর্বোচ্চ যাত্রী সেবা দেওয়া যাওয়ার জন্য। সংশ্লিষ্টরা বলছেন এই রুটে চলাচলকারী ট্রেনের বেশিরভাগ ইঞ্জিনের বয়স 30 থেকে 45 বছর। 73 বছরের পুরনো ইঞ্জিনও আছে দুটি, যেখানে 20 বছরেই এগুলোর অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হওয়ার কথা। এগুলোর বয়স অ্যাবাউট 30 ইয়ার্স রেলে এরা কাজ করে যাচ্ছে, এটা একটা ফ্যাক্টর। আর যেগুলো নতুন ইঞ্জিন, এগুলো মোটামুটি সার্ভিস ভালো দিচ্ছে। শুধু ট্রেনের ইঞ্জিন বিকল নয়, লাইনও বেহাল। রেলপথে পাথর, স্লিপার ও নাট বল্টুর ঘাটতি এবং লাইনের নাজুক অবস্থার কারণে ধীর গতিতে চালাতে হয় ট্রেন। তবুও প্রায়ই ঘটছে লাইনচ্যুতির ঘটনাও। সম্প্রতি লাইনচ্যুত বগি উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। নাগরিক সমাজের প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘ সময় রেলপথে উন্নয়ন না হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে। রেলে যারা দায়িত্ব পালন করেন, দেখা যায় যে রেলের সংস্কার উন্নয়নমূলক কাজ কাগজে হয়, কিন্তু দেখা যায় যে যেখানে পাথর ফেলার কথা সেখানে পাথর ফেলছে না। রেল সেবাটাকে ধ্বংস করে দেওয়ার জন্য একটি বিশাল সিন্ডিকেট অশুভ তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন রেলপথের মানোন্নয়নে নজর দিয়েছে বর্তমান সরকার। প্রকল্প প্রণয়নের কাজ করছে রেলওয়ে পূর্বাঞ্চল। আমাদের বর্তমান সরকার এই লাইনকে উন্নয়ন করার জন্য নজর দিয়েছেন
বর্তমানে যে লাইনটা আছে সেই লাইনটাকেই পুনর্বাসন মানে লাইনটাকে আরও আপগ্রেড করার জন্য প্রকল্প নেওয়া হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকা, জামালপুর, নেত্রকোনা ও চট্টগ্রাম রুটে 18টি ট্রেন চলাচল করে। ইঞ্জিন ও কোচ সংকটের কারণে ভাওয়াল ও ধলেশ্বরী নামে 2টি মেইল ট্রেন এবং মোহনগঞ্জগামী 2টি লোকাল ট্রেন ও জামালপুরের দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন বন্ধ আছে। শুধুমাত্র মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন আর নরবরে লাইনের কারণে এই রুটে এক্সপ্রেস ট্রেনগুলো যেন চলে লোকালের গতিতে। সংশ্লিষ্টরা বলছেন, কোটি কোটি টাকার উন্নয়নের সুফল পেতে হলে প্রয়োজন ইঞ্জিন সংকট এবং ফিটনেস সমস্যার স্থায়ী সমাধান। সেই সাথে ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে প্রয়োজন ডুয়েল গেজ ডাবল লাইন স্থাপন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কখনো বাবা মাকে নিঃস্ব করে কেড়ে নিচ্ছে আদরের সন্তানের প্রাণ, আবার কখনো পরিচিত জনের বিকৃত লালসার শিকার হচ্ছে ছোট্ট সোনামণি। পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 5 মাসেই ধর্ষণের শিকার হয়েছে 166 কন্যা শিশু। প্রতিদিনের গড় 3 শিশু। বিশ্লেষকদের মতে আলোচিত না হলে দ্রুত অভিযুক্তরা আটক হয় না। শিশু অধিকার কর্মীরা বলছেন প্রতিরোধে বছর জুড়ে জোরালো কার্যক্রম চালানো জরুরি। ছোট্ট শৈশব, এমন দৃশ্যই তো হওয়ার কথা ছিল নিরাপদ ও নিশ্চিন্তে বেড়ে ওঠার প্রতীক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। যে পথে হেঁটে যায় শিশুরা, যে ঘরে ফিরে তারা সবচেয়ে বেশি নিরাপত্তা খুঁজে, সেই পথ আর সেই ঘরেই অনেক সময় হয়ে উঠছে ভয় ও নির্যাতনের জায়গা। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও শিশু নির্যাতন, সহিংসতা কিংবা যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। মহিলা পরিষদের প্রতিবেদন বলছে চলতি বছরের প্রথম 5 মাসে মোট 250 জন ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে 166 কন্যা শিশু। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে 31 শিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে 12 শিশুকে। একই সময়ে ধর্ষণ চেষ্টার শিকার 43 শিশু। বিভিন্ন কারণে হত্যার শিকারদের মধ্যে রয়েছে 63 শিশু। শিশু ধর্ষণের ঘটনা যে হারে বাড়ছে, এটা তো উদ্বেগজনক বললেও কম বলা হবে। যতদিন পর্যন্ত আমরা সকল শিশুদের জন্য নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে না পারি, এই দায়িত্বটা আমি বলবো অভিভাবক এবং পরিবারের। অনাচার করার আগে 5 বার যদি আমার মনে ভয়টা কাজ করে, আমারও তো ঘটনা, আমারও তো পরিণতি ওইটার মতো হতে পারে, তখন কিন্তু এটা কমে আসবে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে 152টি ঘটনায় 47টি মামলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শুধু আলোচিত নয়, প্রতিটি নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 2500 জন বিচারক সারা বাংলাদেশে 45 লক্ষ মামলা বিচার করছে। সরকার যতদিন পর্যন্ত প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্ট না দিবে এবং জনগণের কাছে এই মামলাগুলো নিয়ে দায়বদ্ধ না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সুরাহা হবে না। বিশেষজ্ঞরা বলছেন অধিকাংশ ক্ষেত্রে অপরাধী পরিচিত মানুষ, আত্মীয়, প্রতিবেশী কিংবা বিশ্বস্ত কোনো ব্যক্তি। তাই শুধু আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি নয়, প্রয়োজন পরিবার ও সমাজের সচেতনতা। কোন একটা শিশু সন্তান সে যখন কাউকে টিজ করে বড় হচ্ছে, তাহলে কিন্তু সে ভবিষ্যতে প্রুভেবল অফেন্ডার সে হয়ে যাবে। এজন্যই ছোটবেলা থেকে তাকে এভাবে নার্চারিং করতে হবে। পুলিশের যে সাইকোলজি, এটা তো আমাদের কিন্তু কাজ করতে হবে। শিশু অধিকার কর্মীরা বলছেন বিচার কখনোই প্রতিরোধের বিকল্প নয়। পরিবার থেকে ছেলে শিশুকে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার মূল্যবোধ গড়ে তুলতে হবে। বিচার হয়তো একজন অপরাধীকে শাস্তি দিতে পারে, কিন্তু প্রতিরোধেই পারে একটি শিশুকে নির্যাতনের আগেই রক্ষা করতে। তাই বিশেষজ্ঞরা বলছেন স্কুল ভিত্তিক নিরাপত্তা শিক্ষা, গুড টাচ ব্যাড টাচ সম্পর্কে সচেতনতা, অভিভাবকদের প্রশিক্ষণ ও দ্রুত ঝুঁকি শনাক্তকরণ ব্যবস্থা জরুরি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে 20 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এছাড়া কুড়িগ্রাম ও মেহেরপুরের সীমান্ত দিয়েও ব্যর্থ হয় বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা। বাংলাদেশ ভারত সীমান্তে পুশ ইনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যে কোনো মূল্যে তা প্রতিহত করতে সতর্ক অবস্থানে বিজিবি। বিএসএফ এর অপচেষ্টা রুখতে বিজিবিকে সহায়তা করছেন সীমান্তের বাসিন্দারাও।
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে শনিবার ভোরে ২০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধায় শূন্যরেখায় ভারতের ভেতরে অবস্থান নেয় তারা। সেখানে বেশ কয়েক ঘন্টা অবস্থানের পর তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। বাংলাদেশের বর্ডারকে তারা বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তাদের অবৈধ কাজে কখনোই প্রশ্রয় দিব না। মাতৃভূমির সাথে কোনো গাদ্দারি কিংবা বেইমানি করে কোনো দেশ আমরা সেটা হইতে দেব না। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তের শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে আছে বিএসএফের পুশ ইন চেষ্টার শিকার ৫ যুবক। এর মধ্যে ভারতের গয়টাপাড়ায় ২ জন এবং ভন্দুরচর সীমান্তে ৩ জন অবস্থান করছেন। এছাড়া শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা খালপাড়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৪ জনের হদিস মিলছে না। তারা বাংলাদেশে নাকি ভারত অভিমুখে ফিরে গেছে এ বিষয়ে বিজিবি ও বিএসএফের পক্ষ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। চোরাচালান ব্যাংক খাতে ৩,৭৭,০০০ কোটি টাকার বেশি তারল্য রয়েছে। এর মধ্যে ২৫,০০০ কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চয়তা না হলে বেসরকারি খাত ঋণ নিতে আগ্রহী হবে না, এমন তথ্যও দিচ্ছে নিয়ন্ত্রক সংস্থাটি। আর অবকাঠামো সহায়তার অভাবে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ফের হোঁচট খেতে পারে বলে মনে করছেন বিশ্লেষক। সেলিয়া সুলতানার রিপোর্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি, এসএমইর বিকাশ, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আয় ও ভোগ ব্যয়ের সক্ষমতা বেসরকারি খাতের প্রবৃদ্ধি নির্ভর। বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার পর্যালোচনায় দেখা যায় ২০১৮-১৯ অর্থ বছরে গড়ে ১১.৩২% ছিল। কোভিডের পর ২ বছর তা কমে আসলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের সহযোগিতায় ২০২১ সালে ঋণ প্রবৃদ্ধি সর্বোচ্চ ১৩.25% পৌঁছায়। ২০২৪ সালে তা আবারও কমতে শুরু করে। সব মিলে ২০১৯ থেকে ২০২৫ অর্থবছর পর্যন্ত ঋণ প্রবৃদ্ধি গড়ে দাঁড়ায় ৯.৮৪%। কারণ হিসেবে বৈশ্বিক যুদ্ধ, কঠোর মুদ্রানীতি, জ্বালানি অস্থিরতা, দেশের অভ্যন্তরের রাজনৈতিক পরিবেশ ও খেলাপি ঋণে ব্যাংকগুলোর অবস্থার কারণে বিনিয়োগে পিছু হটে বেসরকারি খাত। ফলাফল সবশেষ ২০২৬ এপ্রিলে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি দেখে শিল্প খাত, বেকার হয় লাখ লাখ শ্রমিক কর্মচারী। আবারও অর্থনীতিতে গতি ফেরাতে ২৫,০০০ কোটি টাকার স্কিম ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই মুহূর্তে ৩,৭৭,০০০ কোটি টাকার তারল্য রয়েছে ব্যাংক খাতে। তবে জ্বালানি নিশ্চয়তা না পেলে ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাবেন এবং আবারও অব্যবহৃত থেকে যাবে এই অর্থ। তাদের ঋণ নেওয়াটা কিছু অনুৎসাহিত হচ্ছে। গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এখানে গ্যাস এবং বিদ্যুতের যে বিষয় আছে। আরেকটা হচ্ছে এনার্জি প্রাইসটা বেড়েছে। তো সব মিলিয়ে আসলে প্রাইভেট সেক্টর এনকারেজড হচ্ছে না। সরকারের জন্য এটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে উপযুক্ত যদি একটা বিনিয়োগ পরিবেশ যদি সরকার করতে না পারে, তাহলে প্রাইভেট সেক্টর শুধুমাত্র ব্যাংকিং সেক্টরে তারল্যটা অ্যাভেলেবল রেখে এটা সম্ভব হবে না। অবকাঠামো ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা অর্থনীতিবিদদেরও। বাইন্ডিং কনস্ট্রেন্ট যেগুলো আছে অর্থনীতিতে, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এইটাকে নিরসন না করলে কিন্তু তাদেরকে আমরা যদি দেই, অনেক সময় দেখা যাবে দুটো জিনিস হতে পারে। এক হলো যে তাদের অনাগ্রহ থাকতে পারে, আর আরেকটা যেটা হতে পারে যে হয়তো নিলেন কিন্তু আবার এই ঋণটা তো এটা তো ঋণ, এটা খেলাপি ঋণে আবার পরিণত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এদিকে অর্থ মন্ত্রণালয় ও জ্বালানি মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বিগত ১৭ বছরে জ্বালানি খাত থেকে গেছে আমদানি নির্ভর। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলেও বিকল্প পথে জ্বালানি আমদানির প্রক্রিয়া চলছে। এছাড়া স্বনির্ভরতা বাড়াতে বাপেক্সকে শক্তিশালী করা ও দেশের অভ্যন্তরে জ্বালানির উৎস খোঁজায় বিদেশি সহযোগিতা খুঁজছে সরকার। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বরের মধ্যে শাহজালালের 3rd টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রকল্প উদ্বোধন করতে চায় সরকার। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বৈঠকে 3rd টার্মিনালের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার বিষয়টি গুরুত্ব পায়। এ লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্র 19 জুলাইয়ের মধ্যে টোকিও পাঠানো হবে বলে জানিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। Trade and investment, migration, and also we had a very good discussion on how we can work together to support the Rohingya refugees. 16 ডিসেম্বরে ওপেনিং হওয়ার কথা,
সেই ওপেনিংয়ের যে ডেডলাইনটা তাকে আবার স্মরণ করে দেওয়া। এখন পর্যন্ত ঠিক আছে, হি উইল রিকোয়েস্ট সুমিটোমো, অ্যাম্বাসেডর অফ জাপান, and he has confirmed the date 16 December to foreign minister. এমনিতেই ধস নেমেছে তেলে চালিত রিকন্ডিশনড গাড়ির বাজারে। এর মধ্যেই আবার বিদ্যমান সিসি স্ল্যাব ভেঙে জনপ্রিয় জাপানি মডেলগুলোর ওপর বাড়ানো হয়েছে করভার। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিডকে দেয়া শুল্ক সুবিধা চায় বারফিডাও। এগিয়ে চলা অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গী হয়ে 2022 সালে দেশে জাপান থেকে রিকন্ডিশনড গাড়ি আমদানি করা হয় 17,700 ইউনিট। এরপর ডলারের দাম বৃদ্ধি আর বেহাল অর্থনীতির চাপে ধারাবাহিকভাবে কমে গত বছর আমদানি নামে 9,400 ইউনিটে। এর মধ্যে আবার আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে বিদ্যমান সিসি স্ল্যাব ভেঙে 1201 থেকে 1500 সিসি পর্যন্ত রিকন্ডিশনড গাড়ি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক 15% বাড়িয়ে করা হয়েছে 60%। এতে মোট করভার 132.36% থেকে বেড়ে হতে যাচ্ছে 155.88%, যা নতুন করে ব্যবসা হারানোর চিন্তার ভাঁজ ফেলেছে আমদানিকারকদের কপালে। সিসি স্ল্যাব পুনর্গঠনের ফলে যে ব্যত্যয় হলো তাতে মোটরযান আমদানিকারক একটি মহল বিশেষ সুবিধা গ্রহণ করবে এবং রিকন্ডিশন গাড়ি আমদানিকারকগণ সংকটে পড়বেন, ক্রেতাদেরকে অনেক বেশি টাকায় গাড়ি কিনতে হতে পারে। এই অবস্থায় জাতীয় বাজেট পাশের আগে শনিবার সকালে ঢাকা ক্লাবে একগুচ্ছ প্রস্তাব নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্র্যান্ড নিউ প্লাগ ইন হাইব্রিডকে দেওয়ার সুবিধা যেন জাপানি গাড়িও পায় সেই দাবি জানান বারভিটা নেতারা। ইভির দিকে আগাচ্ছে বেশি, বাস্তবতাও মানতে হবে যে বৈদ্যুতিক সংকট আছে, এটাও কিন্তু মাথায়। এবং ঢাকার বাইরে কিন্তু দেখা যায় যে গড়ে 7-8 ঘন্টা কিন্তু ইলেকট্রিসিটি থাকে না। এখানে দেখা যায় যে ইলেকট্রিকের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় ম্যাল ফাংশন করে কিন্তু, এবং আমাদের কাছে আর্টিকেল আছে, অনেক কিছু আছে যে গাড়িগুলি কিন্তু পুড়ে গেছে এবং পুরো বাসা বাড়ি জ্বলে গিয়েছে। প্লাগ ইন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আমরা ব্র্যান্ড নিউর সাথে রিকন্ডিশন গাড়িকেও অন্তর্ভুক্ত করার অনুরোধ জানাচ্ছি। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে আমদানি নীতিতে বিদ্যমান শুল্ক বৈষম্য দূর করার দাবিও জানান বারভিডা সভাপতি। বাজারে গাড়ি পাওয়া যাবে এবং সরকার রাজস্ব পাবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। খাদেম নয়, সিলেটে বড় দুই মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। স্বচ্ছতা নিশ্চিতে বসানো হয়েছে নতুন দান বক্স। ভক্ত ও কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া। হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 7 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 887 জনকে। এদিকে বিশেষ ক্যাম্পেইনে টিকাদানের 1 মাস পার হলেও নিয়ন্ত্রণে আসেনি হাম। ভর্তি রোগীর বেশিরভাগেরই টিকা নেয়নি। বাদপড়াদের টিকা নিশ্চিতে র্যাপিড রেসপন্স টিম গঠনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনো গড়ে 1000। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন, 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া, শ্বাসকষ্ট। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন, যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়। এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি। আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শেষ না হওয়ায় 4 বছরেও চালু হয়নি হবিগঞ্জের শাহজি বাজার গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে উৎপাদন ব্যাহতের সঙ্গে বাড়ছে আর্থিক ক্ষতি।
এরই মধ্যে দেশে এসেছে সরঞ্জাম। মেরামত শেষে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি, জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। রাশেদ আহমদ খানের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। 4 বছরেও শেষ হয়নি মেরামত। বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে থেমে আছে উৎপাদন। 2016 সালে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে হবিগঞ্জের শাহজিবাজার 330 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 2022 সালের অগ্নিকাণ্ডের পর কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় দীর্ঘ মেরামত প্রক্রিয়া। 3.5 বছর পর চলতি ফেব্রুয়ারিতে মেরামত শেষ হলে উৎপাদনে ফেরে একটি ইউনিট। তবে এখনও উৎপাদনে ফেরেনি অপর ইউনিটটি। এতে ক্ষতির পাশাপাশি আর্থিক লোকসানও গুনতে হচ্ছে সরকারকে। কবে জনগণের এই ভোগান্তি শেষ হবে এটার তো কোনো সমাধান, কমপ্লিট সমাধান পাইতেছি না আমরা। ঠিক মতো বিদ্যুৎ থাকে না, অনেক ঝামেলা পোহাতে হচ্ছে আর কি সবাই। বাকি যে ইউনিটগুলো আছে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আমাদের বিদ্যুৎ কেন্দ্রটি আবার পুরোদমে এবং সব এই ইউনিটগুলো ইনশাল্লাহ চালু হবে। আগুনে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম বিদেশ থেকে সংগ্রহে তৈরি হয় দীর্ঘসূত্রিতা। এতে বিলম্ব হয় মেরামত। তবে সরঞ্জাম আমদানি হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে মেরামত শেষে পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারবে কেন্দ্রটি। সেপকো 3 নামক চাইনিজ কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে। মালামাল সরবরাহ প্রক্রিয়াধীন আছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে আশা করা যাচ্ছে দ্বিতীয় অংশ চালু হবে। সেই ক্ষেত্রে অত্র বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা হয়ে যাবে 330 মেগাওয়াট। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে অতিরিক্ত কয়েকশো মেগাওয়াট বিদ্যুৎ। সময় সংবাদ, হবিগঞ্জ। ফ্ল্যাটের বাথরুমের উপর সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি চিত্রনায়িকা ববির স্বামী মির্জা আবুল বাশারের। 18 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। চেক জালিয়াতি সহ একাধিক প্রতারণার মামলার আসামি তিনি। ভুক্তভোগীরা ব্যাগ ভর্তি টাকা নিয়ে এভাবেই হাজির হতেন কথিত বিটিএল গ্রুপের মালিক মির্জা আবুল বাশারের বাসায়। তিনি চিত্রনায়িকা ববির স্বামী। প্রতারণা মামলায় শুক্রবার রাতে বাশারকে গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। রাত গড়িয়ে সকাল হলেও তার হদিস মিলছিল না। রাজধানীর গুলশানে বাশারের পুরো ফ্ল্যাট তন্ন তন্ন করে খোঁজার পরেও নায়িকা ববির স্বামীকে পাওয়া যাচ্ছিল না। পুলিশের সন্দেহ হয় বাথরুমের উপর। তল্লাশি করতেই বেরিয়ে আসে চোখ কপালে ওঠার মতো দৃশ্য। বাথরুমের দেয়ালের পেছনে বিশেষ কায়দায় তৈরি করা হয়েছে গোপন সুড়ঙ্গ, আর সেখানেই লুকিয়েছিলেন বাশার। জমির ব্যবসা, চাল কিংবা তেলের ডিলারশিপ দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে যেতেন বাশার। তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। ফল সিলিং এর ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। পুলিশ বলছে প্রতারণার সঙ্গে চিত্রনায়িকা ববির কোনো সম্পর্ক থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। ববির যিনি আছেন বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনবো। পুলিশ ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ রয়েছে বাশারের বিরুদ্ধে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে বাবা ছেলে সহ একে একে নামে 4 জন। টাঙ্গাইলে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল সবারই। স্বজনদের আর্তনাদে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিত্যক্ত কূপে পড়ে যায় ছাগল। উদ্ধার করতে গিয়েই নেমে আসে বিপদ। একে একে প্রাণ হারায় 10 বছরের শিশুসহ 4 জন। শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুরের জলই এলাকায় পরিত্যক্ত 9 থেকে 10 ফুট গভীর কূপে পড়ে যায় একটি ছাগল। এ সময় তুলতে গিয়ে প্রথমে কূপে নামে শিশু নেইমার মরং। তবে দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় জমে থাকা বিষাক্ত গ্যাসে মারা যায় সে। সময় গড়ালেও ছেলে উঠে না আসায় বাবা বাবুল হাদিমাও নিচে নামেন। পরে তাদের উদ্ধারে গিয়ে একে একে মৃত্যু হয় রতন নকরেক ও গ্যাব্রিয়েল নকরেকের। ওই পড়াটা উঠাবার গেছে, উঠাবার গিয়াই যে একজনের পর এই 4 জন গেল। বিষয়টি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে 4 মরদেহ উদ্ধার করে। অনেকদিন আগে বাথরুম ছিল, অনেক আগে ইউজ করা না, তারপর বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে
সে থেকে বিষ ক্রিয়ার কারণে এই 4 জন ব্যক্তি মারা গেছে। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সময় সংবাদ, টাঙ্গাইল। নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি মোহন তালুকদার আত্মসমর্পণ করেছেন। পুলিশ জানায় মামলা নথিভুক্ত হওয়ার 1.5 মাস পর শুক্রবার মধ্যরাতে মোহনগঞ্জ থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন তিনি। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের 9 ডিসেম্বর প্রতিবেশী মোহন তালুকদার শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগীর মা আদালতে অভিযোগ করলে গা ঢাকা দেয় অভিযুক্ত। বিষয়টি জানার পর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ থেকেও তাকে বহিষ্কার করা হয়। বিভিন্ন পরীক্ষায় ডিভাইস জালিয়াতি, প্রক্সি সরবরাহ সহ প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চাকরির নিয়োগ পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অর্থের বিনিময়ে প্রক্সি সরবরাহ, ডিভাইস ব্যবহার ও প্রশ্নপত্র ফাঁস করে আসছিল চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে নগরের একটি বাসায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় জুডিশিয়াল স্ট্যাম্প, চেক, সার্টিফিকেট, এনআইডি কার্ড ও 5টি মোবাইল। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। শনিবার উপজেলার বোয়ালিয়া গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে গ্রামের একটি পুকুরের মাছ ধরা নিয়ে বজলুর রহমানের ছোট ভাই রকিবুলকে মারধরের ঘটনা ঘটে। একই জেরে সকালে বজলুর রহমানের লোকজনের সঙ্গে মশিয়ার রহমানের সমর্থকদের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে অন্তত 15 জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভোরের সময় এ ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সহকর্মী আইরিন আয়াত। ধন্যবাদ মনির আপনাকে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হব আইরিন আয়াত। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। খাদেম নয়, সিলেটে বড় 2 মাজারের আয় ব্যয়ের হিসাব রাখবে জেলা প্রশাসন। এই জন্য বসানো হয়েছে নতুন দান বাক্স। স্বচ্ছতা নিশ্চিতে রয়েছে সিসিটিভি। জেলা প্রশাসনের এমন সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও 700 বছরের ইতিহাসে সিলেটে মাজারে প্রথমবারের মতো দান বাক্সের প্রশাসন হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ কারো কারো। সিলেট থেকে দিগান সিংহের ছবিতে অপু বণিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার থাকায় অলি আউলিয়ার পুণ্যভূমির খ্যাতি আছে সিলেটের। মানত পূরণের আশায় প্রতিদিনই হাজারো ভক্তের পদচারণায় মুখর থাকে মাজার। ভক্তরা দান বাক্সে নগদ অর্থের পাশাপাশি দান করে স্বর্ণালংকার সহ নানা মূল্যবান সামগ্রী। 700 বছর ধরে মাজারের এসব দেখভাল করে আসছে মাজার কমিটি। অভিযোগ উঠেছে, খাদেম পরিচয়ে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাজারের বিপুল অর্থ ও সামগ্রী ভোগ দখল করে আসছে। খাদিম তারা একটা বাট আছে, এক দিন এক একজনে বাট পায়। এই টাকাটা একটা ভালো একটা হিসাব নিকাশ হবে, কোন খাতে খরচ হবে সেটা এখানে যারা দায়িত্বরত আছে তারা সঠিকভাবে এটা পালন করবে। টাকা পয়সা, গরু, খাসি এগুলা যেন সঠিক ব্যবস্থাপনা, সঠিক কাজে ব্যবহার হয়। ওনারা আসলে বুয়া একটি দাবি করে বসে আসছে মাদারের খাদিম। আসলে ওনাদের উন্নয়ন হয়েছে। এটা হয়ে যাওয়াটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে একটা সময় নেওয়ার দরকার ছিল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পুরনো দান বাক্স সরিয়ে বসানো হয়েছে নতুন দান বাক্স। পরিকল্পনা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত কমিটি আগামী 1 মাস আয় ব্যয়ের হিসাব খতিয়ে দেখবে। তবে প্রশাসনের এই উদ্যোগ নিয়ে আছে ভক্ত ও মাজার কর্তৃপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। পাবলিকের দান বা নজরানা এটা অবশ্যই হিসাব রাখতে হবে, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। আমাদের নিরাপত্তাটাকে এনশিওর করে আমাদের পুলিশ এবং আনসার মিলে করা এখানে, কারণ এখানে বেশ কিছু দুষ্ট লোকের আনাগোনা হয় অনেক সময়, আপনার ছিনতাইকারী ঘুরে অনেক সময়, তারপরে জুতাচুরি হয়, বিভিন্ন বিষয়গুলো আছে, এটা নিয়ন্ত্রণ করা, একই সাথে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আমরা আশা করছি এই সপ্তাহে কাজগুলি করতে পারবো। আরেকটা হচ্ছে এটার মাজারের কোনো জায়গায় যাতে কেউ ব্যাহত না হয়, কেউ দখল করতে না পারে, সেই জন্য আমরা ডিজিটাল সার্ভে করবো। আমাদেরকেও বলার সুযোগ দেওয়া হোক, আমরাও দেখাই আমরা কিভাবে এটা নিচ্ছি। আমরা বলছি আমরা নজরানা নেই, আমরা খাই, এইটা আমাদের
পূর্বপুরুষ থেকেই চলে আসতেছে এবং আমাদের একটা কোর্টের রায়ও আছে। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, দানের অর্থ মাজার উন্নয়ন ও আন্তর্জাতিক মানের একটি দরগা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে ব্যয় করা হবে। টাকাগুলো যেভাবে বিগত দিনগুলোতে বিতরণ করা হয়েছে, যে উন্নয়নমূলক কর্মকাণ্ডে লেগেছে বা ব্যয় করা হয়েছে, ওইভাবেই থাকবে, জাস্ট হিসেব নিকেশটুকু থাকবে। দরগাকে আন্তর্জাতিক মানের একটি কমপ্লেক্স মেগা প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়ন করার সিদ্ধান্তটি হয়েছে। প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে ২ মাজারের চলমান উন্নয়ন প্রকল্পে মাজার কর্তৃপক্ষের ৫ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও প্রকল্পের ৬৫% কাজ শেষ হওয়ার পরও সেই অর্থ পরিশোধ করা হয়নি। ফলে নতুন এই উদ্যোগ কতটা স্বচ্ছতা নিশ্চিত করতে পারে সেদিকেই এখন নজর সবার। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। নির্ধারিত সময় পার হলেও জামালপুর সদরে শেষ হয়নি লক্ষ্মীরচর নান্দিনা সেতুর নির্মাণ কাজ। ভোগান্তিতে নদের দুই পাড়ের মানুষ। ৬০% কাজ শেষ হয়েছে বলে জানিয়ে এলজিইডি বলছে আগামী বছরের জুনেই শেষ হবে পুরো প্রকল্প। জাহাঙ্গীর আলমের তথ্য এবং ছবিতে রিপোর্ট। জামালপুর সদর উপজেলার ২ ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগের ব্যবস্থা সহজ করতে নন্দিনা এলাকায় ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। সেতুটির সুবিধা পাবে পার্শ্ববর্তী শেরপুরের ৪ ইউনিয়ন সহ ২ জেলার চরাঞ্চলের মানুষ। ২০২২ সালের অক্টোবরে লক্ষ্মীরচর নন্দিনা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজকে দেওয়া হয় দায়িত্ব। দরপত্র অনুসারে ২০২৫ সালের অক্টোবরে সেতুর নির্মাণ কাজ শেষ হবার কথা ছিল। তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে ২০২৪ সালের আগস্ট থেকে থেমে যায় কাজ। পরে ২০২৫ সালের ডিসেম্বরে আবারও শুরু হয় সেতু নির্মাণ। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেতুর নির্মাণ কাজ শেষ না হয় ভোগান্তিতে স্থানীয়রা। নদী পারাপারের একমাত্র বাহন হয়ে উঠেছে নৌকা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় নারী, শিশু ও রোগীদের। নির্মাণ কাজ দ্রুত শেষ করার দাবি স্থানীয়দের। ৩ বছর প্রকল্প থাকা সত্ত্বেও 5 বছর পেরিয়ে গেছে, এখনো ব্রিজটার কাজ শেষ হলো না। ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে নদী পার হইতে সমস্যা। আমাদের একটা রুগী নিয়ে যাওয়া আসার অনেক ঝামেলা হয়। ব্রিজের জন্য আমরা মালটা আমরা পার করতে পারি না, বেচতে পারি না। অতি তাড়াতাড়ি বৃষ্টি সম্পূর্ণ করার জন্য সরকারের কাছে বিশেষ অনুরোধ। আগামী বছরের জুনে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ। 14টি স্প্যানের মধ্যে 11টি স্প্যানের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এবং কাজের গড় অগ্রগতি 60%। আমরা আশা করছি ব্রিজটি আগামী জুন 27-এ সমাপ্ত হবে। ৬০৬ মিটার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৮২ লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর। নাটোরে কমেছে সব ধরনের সবজির দাম, এতে লোকসান গুনছেন কৃষকরা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে স্টেশন বাজারে আছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, সবজির দাম কিন্তু কমে আসছে। গত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পেয়েছি প্রতিটা সবজিতে কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত কমে গেছে। ফলে কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের উৎপাদন খরচ সেটি কিন্তু উঠছে না বলে কৃষকরা দাবি করছেন। আজ সকাল থেকে নাটোর শহরের সর্ববৃহত্তম পাইকারি সবজির বাজার স্টেশন বাজারে আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই কম দামে কিন্তু সবজি বেচা কেনা হচ্ছে এবং ক্রেতার সংখ্যা কিন্তু খুবই কম রয়েছে। আমরা যেটি আজকে দেখতে পেয়েছি বরবটি 10 থেকে 15 টাকা কেজি, বেগুন 20 টাকা কেজি, করলা 20 টাকা কেজি, তরই 15 টাকা কেজি, কচু 25 টাকা কেজি, লতি 22 থেকে 25 টাকা কেজি, পটল 8 থেকে 10 টাকা কেজি, কাঁকরোল যেটি 25 থেকে 30 টাকা কেজি, পেঁপে 18 থেকে 20 টাকা কেজি। সবচেয়ে কমে এসেছে পুঁই শাকের দাম, সেটি কিন্তু আজ 5 টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। এছাড়া লাউ 10 থেকে 12 টাকা পিস বিক্রি হচ্ছে। একটা বিষয় কৃষকরা যেটি বলছেন তাদের কিন্তু যে উৎপাদন খরচ, সেই খরচ কিন্তু তুলতে পারছেন না। বিশেষ করে যে সার কীটনাশকের দাম বৃদ্ধি, পাশাপাশি শ্রমিকের খরচ বৃদ্ধি, এই কারণে কিন্তু তারা লাভ করতে পারছেন না বর্তমান দামে। কৃষকরা যেটি বলছেন যে বর্তমান বাজারের যে পাইকারি বাজার রয়েছে সেই পাইকারি বাজারের চেয়ে খুচরা পর্যায়ে কেজিতে 15 থেকে 20 টাকা বেশি বিক্রি হচ্ছে। এর ফলে কৃষকরা
সরাসরি কৃষি বাজার যেটি চাচ্ছেন যে কৃষক এবং ক্রেতা সমন্বয়ে যে বাজার হবে সেই বাজারে বিক্রি করলে তারা কিন্তু লাভবান হবে বলে যেটি দাবি করছে, অন্তত বর্তমান বাজারে খরচ উঠবে বলে যেটি দাবি করছে। একটি বিষয় কৃষি বিভাগ যেটি বলছে, নাটোর জেলায় প্রতিদিনের সবজির চাহিদা 520 মেট্রিক টন এবং যে সবজি রয়েছে সেই সবজির কিন্তু 520 মেট্রিক টনের চেয়ে প্রায় 8 থেকে 900 মেট্রিক টন সবজি কিন্তু প্রতিদিন বাজার থেকে আহরণ হচ্ছে। এর ফলে কিন্তু যে বাইরের জেলার ক্রেতা কমে আসার কারণে কিন্তু দাম একেবারে কমেছে বলে যেটি দাবি করা হচ্ছে। কৃষি বিভাগ যেটি বলছে সেই এই ক্রেতার যদি বৃদ্ধি পাওয়া সম্ভব হয় তাহলে কিন্তু দাম বৃদ্ধি হবে, নইলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। তো একটি বিষয় যেটি বলতে পারি যে সরাসরি কৃষক এবং ক্রেতার সমন্বয় না ঘটানোর, সরাসরি ঘটলে দাম বৃদ্ধি হওয়া সম্ভব না। এবং যে নাটোর জেলায় চলতি গ্রীষ্মকালীন সবজি যে মৌসুম রয়েছে সেই মৌসুমে প্রায় 1,20,000 মেট্রিক টন উৎপাদন হবে এবং এই সবজির কিন্তু দাম কমে আসলে কৃষকরা কিন্তু সবজি চাষে আগ্রহ হারাবে। তো এই ছিল নাটোর স্টেশন বাজার থেকে সবজির সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোর থেকে। নেত্রকোনায় মগরা নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের 7 মাস পার হলেও দৃশ্যমান হয়নি তৎপরতা। দখল আর দূষণের কবলে খরস্রোতা এই নদীটি। নদী পানি উন্নয়ন বোর্ড বলছে নদী পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে। দখলদারদের করা মামলা নিষ্পত্তি হলে খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হবে জানিয়েছে জেলা প্রশাসন। আলপনা বেগমের তথ্য এবং আবু সুফিয়ানের ছবিতে রিপোর্ট। নেত্রকোনায় অবৈধ দখল আর দূষণের কবলে একসময়ের খরস্রোত মগরা নদী। স্থানীয়রা জানান দশকের পর দশক ধরে নদীর দুই পার দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ছোট বড় অসংখ্য স্থাপনা। নদীতে ফেলা হয় বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য। এতে বর্ষায় পানির দেখা মিললেও তা দূষিত। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে শীর্ণখালে পরিণত হয় নদীটি। নদীটি উদ্ধারে 2025 সালের নভেম্বরে নেওয়া হয় 2 বছর মেয়াদী পুনর্জীবিতকরণ প্রকল্প, কিন্তু 7 মাস পার হলেও শুরুই হয়নি দৃশ্যমান কোনো তৎপরতা। আশেপাশের মানুষের জমি জমা দখল করে নদীকে খালি পরিণত করছে। এত পরিমাণ ময়লা আবর্জনা ফেলাচ্ছে যেখানে আশপাশ ভরে যাচ্ছে, দুর্গন্ধ থাকা যায় না, মশা মাছি। মগরা নদীর যে 45 কিলোমিটার খননের জন্য যে প্রকল্প গ্রহণ করা হয়েছে সেটা দ্রুত বাস্তবায়ন করা হোক। তবে অবৈধ স্থাপনার তালিকা করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর জেলা প্রশাসন বলছে দখলদারদের করা 49টি মামলা নিষ্পত্তির কাজ চলছে। এরপরেই শুরু হবে নদী পার থেকে অবৈধ দখল উচ্ছেদ ও খনন কাজ। আমরা অলরেডি নদী পুনঃখনন কাজে দরপত্র আহ্বান করেছি, কিছু দরপত্র সম্পন্ন হয়েছে। আমরা আগামী সুষম মাসে পুনঃখনন কাজ শুরু হবে এবং শেষও করে দেব আশা করছি। অবৈধ স্থাপনা চিহ্নিতকরণ, উচ্ছেদ কার্যক্রম, এই কাজের মধ্যে অর্ধেক কাজ হয়ে গেছে। বৃহত্তর পর্যায়ে আমাদের সম্পৃক্ত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ওইখানে সিদ্ধান্ত মোতাবেক আমরা উচ্ছেদ অভিযানটা করব। মগরা নদীর 41 কিলোমিটার খননে ব্যয় ধরা হয়েছে 48 কোটি 49 লাখ টাকা। সময় সংবাদ, নেত্রকোনা। দেশের আড়তগুলোতে ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে মাছের বেচাকেনা। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনার জয়ের বাজার এলাকায় আছেন সহকর্মী আলপনা বেগম এবং জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম। প্রথমে সরাসরি যাব আলপনার কাছে। আলপনা, নেত্রকোনা যে জেলা শহরের যে মাছের আড়ত রয়েছে মুক্তারপাড়া মগরা ব্রিজের পাশে মেছুয়া মাছের যে জয়ের বাজার যেটি আমরা জানি, সেখানে আজকে দেখলাম যে মাছের সরবরাহ অনেক কম এবং মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম বেশ বাড়তি। আর বিশেষ করে যে দেশীয় প্রজাতির মাছ একেবারেই নেই বললেই চলে। আর এখানে সবচেয়ে ভরসা করতে হয় মানুষকে চাষের মাছের উপরেই, কারণ দেশীয় মাছগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওখান থেকেই জেলার বাইরে চলে যায়। পাশাপাশি দেখা গেছে যে
নদী এবং বিলে যেটি বলছিলেন যে মাছের ব্যবসায়ীরা যে নিষিদ্ধ এই চায়না দুয়ারি জাল থাকার কারণে যে দেশীয় মাছের উৎপাদনটা কমে গিয়েছে। দেখা গেছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী আছে বা তারা হচ্ছে চায়না দুয়ারি জাল ব্যবহার করে যত্রতত্র সেই মাছগুলো মেরে ফেলে, যে কারণে মাছ বড় হতে পারছে না এবং যে বংশবৃদ্ধি করতে পারছে না। যে মাছের যে প্রজনন সময়, এই প্রজনন সময়ে মাছ বাধাগ্রস্ত হচ্ছে, পাশাপাশি যে মাছের যে পোনা মাছ সেগুলো ধরে ফেলা হচ্ছে, এই জন্যে মাছের উৎপাদনটা কমে গিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই জেলার যে যত খামার রয়েছে মাছের মৎস্য খামার, সেই মৎস্য খামারের মাছগুলো আসছে। তো আজকের যে বাজার, এই বাজারে দেখা গিয়েছে এখন আজকে যে বাজারে দেখা গিয়েছে যে মাছের সরবরাহ বেশ কম বিভিন্ন মাছের, যে জন্যে মাছের দাম একটু বাড়তি রয়েছে। এখানে কাতল মাছ রয়েছে সেগুলো 500 টাকা কেজি, বোয়াল মাছ একেবারেই নেই, যা আছে তা 1300 টাকা কেজি বড় মাছগুলো, যেগুলো প্রাপ্তবয়স্ক মাছ। আর এছাড়া যে রুই মাছ রয়েছে 400 টাকা কেজি, কারফিউ মাছ 400 টাকা কেজি, এবং এই যে পাবদা মাছ দেখা যাচ্ছে, পাবদা মাছের কেজিও 300 থেকে 350 টাকা, এবং সবগুলোই আসলে চাষের মাছ। পাবদা মাছ একসময় বিলে বা হাওর থেকে আনা হতো, কিন্তু এখন সেগুলো চাষ করা হচ্ছে। সেই চাষের মাছেই মানুষ আসলে নিতে হচ্ছে বাধ্য হয়ে, কারণ এই জেলার মানুষের এখন একমাত্র ভরসা চাষের মাছ। যেহেতু দেশীয় প্রজাতির মাছ বা মিঠা পানির মাছ যেটাই বলি আমরা, সেই মাছের যে উৎপাদন কমে যাওয়ার কারণে এই চাষের মাছের উপরেই ভরসা। তাছাড়া যেগুলো উৎপাদন হয় যেমন হাওর থেকে সরাসরি বিভিন্নভাবে ঢাকা এবং অন্যান্য জেলায় চলে যায়। এখানে আসলে যে প্রক্রিয়াজাতকরণ মাছের যে সেই হিমাগার পর্যাপ্ত না থাকায় যে মাছ তারা সাথে সাথেই ধরেই চালান করে দিচ্ছেন। আর একটি ব্যাপার হচ্ছে যে এই অবৈধ জাল যদি, নিষিদ্ধ জাল যদি বন্ধ না করা যায়, তাহলে যে মাছের যে উৎপাদনের সময় যে সময়টা থাকে সেই সময়টা আসলে চলে যায় এবং মাছ বৃদ্ধি করতে পারে না এবং মাছের যে প্রজনন সেটা হয় না। তো এই বর্ষার পানি আসার সাথে সাথে যে মাছের বৃদ্ধিটা হয়, এই সময়টা বাধাগ্রস্ত হওয়ার কারণেই মাছের উৎপাদন দিনে দিনে নেত্রকোনায় কমে যাচ্ছে। তো এটার জন্য মৎস্য ব্যবসায়ী এবং যে মাছের আড়ত রয়েছে প্রত্যেকেরই একটা দাবি যে এটা প্রশাসনকে দেখতে হবে যে মাছের যেন প্রয়োজনে যদি এই মাছের নিষিদ্ধ রাখা হয় যে মাছ ধরা, সেই জায়গাটাও করতে হবে। তবে প্রশাসন থেকে আরেকটি জিনিস জানানো হয়েছে যে এই কার্তিক মাসের সময়ে মানে 1 মাস এই মাছের বন্ধ রাখা হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র কাগজে কলমে। এছাড়া দেখা গেছে যে ওই মাছ মানে নিষিদ্ধ জাল সহ বিভিন্নভাবে মাছ মেরে ফেলছে। তো আমরা যেটি দেখলাম যে এখানে যে স্থানীয় প্রজাতির কিছু মাছ পাওয়া গিয়েছে, ছোট মাছ যেগুলোকে বলা হয় চাপিলা মাছ, এটা পাওয়া যায় না খুবই সম্ভব মানে সব সময়। তো এই মাছের দাম অনেকটা বেশি অন্যান্য মাছের তুলনায়, 400 থেকে 500 টাকা করে। এই দেশীয় যেটুকু অল্প মাছ পাওয়া যায় সেই মাছটাই একটু বেশি দরে বিক্রি হয়। নেত্রকোনার যে বাজার রয়েছে, বিভিন্ন বাজার এবং পরে মাছ বাজার সহ অন্যান্য খুচরো বাজার রয়েছে, সেখানে গিয়ে হয়তো মাছের দামটা আরেকটু বেড়ে যায়। তো এই পাইকারি বাজারের যে মূলত তারা বিক্রি করছেন যে এখানকার যে একটা মানে গড় পড়তায় 400 থেকে 450 টাকা দরে এই কাতল এবং রুই মাছ। তবে কাতল মাছটার দাম একটু বেশি, 500 টাকা কেজি, আর রুই মাছটা হচ্ছে 400 টাকা কেজি। তো নেত্রকোনা জেলার যে মাছের জয়ের বাজার মাছের আড়ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাব, জামালপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জামালপুরের মাছের আড়তগুলোতে কিন্তু গত সপ্তাহে যে মাছের যে আমদানি সরবরাহ সেটা কিন্তু একেবারেই কম, ফলে জামালপুরের যে মাছের যে দাম গত সপ্তাহের চেয়ে কিন্তু এই সপ্তাহে মাছের দাম বেড়েছে দ্বিগুণ। আমরা আড়তের গুলোতে দেখেছি যে মাছের কোনো সরবরাহ নেই। আমি এই মুহূর্তে আছি জামালপুর শহরের সবচেয়ে বড় মাছের যে আড়ত, রশিদপুরের যে মাছের আড়ত, এই আড়তে এসেছি। এখানে এসে সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে এই আড়তে 14টি
যে আড়ত মালিকরা মাছের ব্যবসা করেন তাদের আড়তে কিন্তু মাত্র 2টি গাড়ি এসেছেন। তো ব্যবসায়ীরা যেটা বলছেন এবং আড়ত মালিকদের সাথে কথা বলে যেটা জেনেছি যে মাছ সরবরাহ কম থাকার কারণ হিসেবে তারা বলছেন যে তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যে জামালপুরে মাছ সরবরাহ করা হয়, যেমন রাজশাহী, নাটোর, গাইবান্ধা, বগুড়া এবং পার্শ্ববর্তী শেরপুর জেলা থেকে, সেই মাছের ঘাট থেকে কিন্তু গাড়িগুলি আসতে পারছে না। তার কারণ হিসেবে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু তারা এই মাছ নিয়ে যে আসবেন পরিবহন করার মতো যে গাড়ি, তাই গাড়িগুলি ঘাটে যেতে পারছেন না, যার কারণে কিন্তু আড়তে মাছ আসছে না। একই চিত্র কিন্তু জামালপুরের পুরো জেলায় একই চিত্র, যেখানে মাছ সরবরাহ খুবই কম। ফলে এই জেলার মাছের যে বাজার গত সপ্তাহে ছিল, সেই মাছের বাজার কিন্তু এখন বেড়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছেন। আমরা গত সপ্তাহে যে মাছ বিক্রি করতে দেখেছি 200-300 টাকায়, সেই মাছ কিন্তু 300-350 টাকায় বিক্রি হচ্ছে বড় মাছ। আর ছোট মাছ যেগুলি বিক্রি হয়েছে 300 থেকে 350 টাকায়, সেই মাছ কিন্তু বিক্রি হচ্ছে 500, 550, 600 টাকায়। তো আমরা আজকের বাজারে যেটা দেখেছি যে রুই, কাতল এইগুলি যে 1 কেজি, 2 কেজি, 3 কেজি ওজনের যে কাতলগুলি, সেগুলি বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা। তার মানে প্রতি কেজিতে কিন্তু 50 থেকে 60 টাকা বৃদ্ধি পেয়েছে। এখানে পাঙ্কাশ মাছ গত সপ্তাহে বিক্রি হয়েছে 160 থেকে 70 টাকা, আজ কিন্তু 180 থেকে 190 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তেলাপিয়া 170 থেকে 180 টাকায় বিক্রি হয়েছে। সেই তেলাপিয়া মাছ কিন্তু আজকে 10 থেকে 20 টাকা বেড়েছে। মাগুর শিং কিন্তু 400 থেকে 500 টাকা এবং 550 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এছাড়া যে চিংড়ি কিন্তু আজকে 1200 টাকায় বিক্রি হয়েছে আমরা দেখেছি, এবং রূপচাঁদা বিক্রি হয়েছে 140 টাকা থেকে 170 টাকায়। তো মাছের যে সরবরাহ, এই মাছের সরবরাহর বিষয়টি তারা বলছেন যে মাছ এখন জামালপুরে বেশি একটা আসছে না গাড়ির সংকটের কারণে, এবং জামালপুর শহরে যে দেশীয় মাছ সেটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ নদী নালা, খাল বিল কিন্তু ভরাট হয়ে দেশীয় মাছের সংকট দেখা দিয়েছে। তো আমার কাছে এই ছিল জামালপুর থেকে মাছ সরবরাহের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম জামালপুর থেকে এবং শুরুতে ছিলাম নেত্রকোনা থেকে। উদ্বোধনের আগে মৌলভীবাজার মনু নদী পাড়ের ওয়াকওয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দেবে গেছে একাধিক স্থানের মাটি, চুরি হয়ে গেছে শতাধিক বাতি। তবে প্রয়োজনীয় সংস্কার শেষে শিগগিরই চালুর আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য এবং মোহাম্মদ ইয়ারুব আহমেদের ছবিতে থাকছে বিস্তারিত। বিভিন্ন স্থানে ফাটল, একাধিক স্থানে মাটি দেবে গেছে, কোথাও বেরিয়ে গেছে রড। মৌলভীবাজারের মনু নদীর পাড়ের ওয়াকওয়ের এমন দশা। শান্তিবাগ এলাকায় 2023 সালে আধুনিক সুবিধা সমন্বিত মনু রিভার ভিউ পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়। হাঁটা চলার জন্য রয়েছে সুপ্রশস্ত 600 মিটার ওয়াকওয়ে। উদ্বোধনের আগে যার বিভিন্ন স্থানে ফাটলের সৃষ্টি হয়েছে, চুরি হয়ে গেছে শতাধিক বাতি। লোকবলের অভাবে রাতে ছিনতাই আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়েছে কেন্দ্রটি। এতে মনু নদী প্রতিরক্ষা বাঁধে নির্মিত এই পর্যটন কেন্দ্রটি হুমকির মুখে পড়েছে। ওয়াকওয়ের বিভিন্ন জায়গা ভেঙে গেছে, দেবে গেছে। আজে বাজে ছেলেরা ঢুকে তারা নেশা করে, লাইট খুলে নিয়ে যায়। পৌর কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করি যাতে অতি সত্বর আমাদের ওয়াকওয়ের দেবে দেওয়া অংশগুলো এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমাদের কর্তৃপক্ষের সাথে আলাপ হয়েছে, উনি বলছেন দ্রুততার সহিত আমরা এটা মেরামত করব। এখানকার পার্কিং ট্যাক্স কাটে তুলে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ওই জায়গা থেকে আমরা আবার পূর্বের অবস্থা ফিরিয়ে নিয়ে যাব। কাজে গাফলতির পাশাপাশি পৌর কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই সমস্যার সৃষ্টি হয়েছে অভিযোগ পরিবেশবাদী সংগঠনের নেতাদের। তবে পৌর প্রশাসক প্রয়োজনীয় সংস্কারের আশ্বাস দিলেন। অনেক জায়গায় দেবে গেছে, অনেক জায়গায় এটি মানে ভাঙ্গার উপক্রম হয়ে গেছে, তার মানে এটি কাজে কোনো গাফলতি আছে এবং পৌর কর্তৃপক্ষ এটা ঠিকভাবে নজরদারি করছে না। খরস্রোতা পানির কারণে ইরোশন হয়ে একটু ডেবে গেছে, এটা আমাদের নজরে এসেছে। আমরা এটা খুব দ্রুতই টেকনিক্যাল কমিটিকে নিয়ে এটা সমাধান করব। পৌরসভার দেওয়া তথ্য মতে নদীর পাড়ে শান্তিবাগ এলাকায় 450 শতক জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে তোলা হয়, যাতে ব্যয় হয় প্রায় 11 কোটি টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার। চিকিৎসক ও নার্স সংকটে ধুঁকছে সিলেট বিভাগের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতাল। অবকাঠামোর অবস্থাও নাজেহাল। হাসপাতালে প্রহরী না থাকায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকেন রোগীরা। সংকটের কথাও স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট।
এটি সিলেট বিভাগে সংক্রামক রোগের চিকিৎসার জন্য একমাত্র বিশেষায়িত হাসপাতাল, কিন্তু হাসপাতালটি নিজেই জর্জরিত নানা সংকটে। জরাজীর্ণ ভবন, অরক্ষিত সীমানা প্রাচীর, শেওলাযুক্ত ছাদ, ভাঙাচোরা জানালা, উন্মুক্ত স্থানে ময়লা ফেলা আর অবাধে বহিরাগত প্রবেশ, সব মিলিয়ে ঝুঁকির মধ্যেই চলছে সেবা কার্যক্রম। প্রতিষ্ঠার পর থেকেই উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এই হাসপাতালে। সেবার বিপরীতে জনবল সংকট প্রকট। ২০ শয্যার হাসপাতালটিতে ৫ জন চিকিৎসক থাকলেও কার্যত দায়িত্ব পালন করছেন একজন মেডিকেল অফিসার ও একজন জুনিয়র কনসালট্যান্ট। নার্সের ৭টি পদের বিপরীতে আছেন ৩ জন। সিকিউরিটি গার্ড ও অফিস সহায়কের পদও শূন্য। পরীক্ষা নিরীক্ষার জন্য নেই প্যাথোলজি। অ্যাম্বুলেন্স নেওয়া হয়েছে অন্য হাসপাতালে। টোটাল মেডিকেল অফিসার থাকার কথা 4 জন, তো মেডিকেল অফিসার আছে মাত্র 1 জন। নার্স থাকার কথা 8 জন, নার্স আমাদের এখন আছে 4 জন। আমাদের এখানে প্যাথোলজির কোনো সুবিধা নাই। আমাদের একজন ক্লিনিক্যাল প্যাথোলজিস্ট পোস্টে বর্তমানে আছে, কোনো গার্ড নাই বা আমাদের সিস্টাররা আসা যাওয়া করে, ইভেন আমরাও আসা যাওয়া করি। এখন দেশের এই পরিপ্রেক্ষিতে একজন গার্ড থাকলে আমাদের জন্য ভালো হয়। সংকটের মাঝেও এই হাসপাতালে ছুটে আসেন বিভাগের 4 জেলার রোগীরা। ডায়রিয়ার সঙ্গে দেয়া হয় ধনুষ্টঙ্কার, জলবসন্ত, ডিপথেরিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা। বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় হাসপাতালটি হয়ে উঠেছে নিম্ন ও মধ্যবিত্তের ভরসা। সেলাইন বেলাইন গুলি গালি গাঁথনি সব তো গল্লাই দিলে চলে। 3 দিন হয়ে গেছে ভর্তি হওয়ার, তো চিকিৎসা সেবা ভালো চলে। রাগ থেকে মোটামুটি আমার আম্মা সুস্থ আছে। চিকিৎসাটা আমরা একটু ভালো পাইলাম, মানে আমরা যখন সদর হাসপাতালে নিছিলাম তখন একটু আসছিল, তার অবস্থা কিছু খারাপ আছিল। তবে সংকটের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছে দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। একদম যে ওষুধ নাই কথাটা ঠিক না, আবার 100% আমরা দিতে পারি তাও ঠিক না, কিন্তু জনবল সংকটটা আছে এখানে। বেসিক্যালি ডক্টরস, স্পেশালাইজড ডক্টরস দরকার। আরেকটা যেটা বেশি হলো নার্সিং সেবাটা বেশি দরকার, তো এই জায়গাটাতে আমাদের দুর্বলতা আছে। নগরীর শাহিদগাঁ এলাকায় 1962 সালে প্রতিষ্ঠিত হয় সংক্রামক ব্যাধি হাসপাতাল। সকল সংকট নিরসন করে উন্নত চিকিৎসা সেবা দিয়ে সংক্রমিত হওয়া রোগীদের বিশ্বস্তের জায়গা হবে এই হাসপাতাল, এমনটাই মনে করছেন সচেতন সমাজ। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। জনবল সংকটের কারণে লালমনিরহাটের 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালের সভা শেষে একথা জানিয়েছেন তিনি। 250 বেডের যে হাসপাতাল, এটা জনবল কাঠামোর কারণে এটা চালু করা সম্ভব হয়নি। এটা অল্প সময়ের মধ্যে যাতে চালু করতে পারি, জনবল কাঠামোকে আমরা নিয়োগ দিতে পারি, সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান। শতাধিক স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যদের অংশগ্রহণে সৈকত থেকে সরানো হয়েছে প্রায় 7 টন প্লাস্টিক এবং অন্যান্য অপচনশীল বর্জ্য। আয়োজকদের মতে সমুদ্র ও পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তিগত সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ছুটে আসে হাজারো ভ্রমণ পিপাসু, কিন্তু অনেকে সমুদ্র সৈকতের বালুচরে ফেলছে প্লাস্টিকের বোতল, চায়ের কাপ, পলিথিন কিংবা চিপসের প্যাকেট। এবার আন্তর্জাতিক সমুদ্র দিবস উপলক্ষে কক্সবাজারের লাবণী ও ইনানী সমুদ্র সৈকতে বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত এই অভিযানে অংশ নেন কেওক্রাডং বাংলাদেশের শতাধিক স্বেচ্ছাসেবক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা। সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে সংগ্রহ করা হয় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন সহ নানা ধরনের বর্জ্য। সবাই ডেজিগনেটেড জায়গায় অ্যাটলিস্ট প্লাস্টিকের প্যাকেটস অ্যান্ড জুসের কন্টেইনার্সগুলো ঠিকমতো ফেলে, তাহলে আমাদের পরিবেশটা একটু বেশি সুন্দর থাকবে। সমুদ্রের পানি কালো হয়ে যাচ্ছে, এটা ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু এই ট্যুরিস্টদের ময়লা। যে ধরনের জিনিস আমরা কিনি বা নিয়ে আসি, প্রথমত সেই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে যাওয়া এক, অথবা উপযুক্ত জায়গায় ব্যবহারের পর সেগুলো ফেলা। পরিবেশবাদীরা বলছেন প্লাস্টিক শুধু সৈকতের সৌন্দর্যই নষ্ট করছে না, হুমকির মুখে ফেলছে সামুদ্রিক জীববৈচিত্র্যকেও। আমার আশেপাশে যদি কোনো ময়লা পড়ে থাকে, সেটাকে আমরা যদি তোলার চেষ্টা করি, তাহলে আসলে সমস্যার সমাধানটা অনেক বেশি সহজ হয়। যদি আমরা মনে করি যে এটা অন্য কেউ করবে, মিউনিসিপ্যালিটিস করবে, সরকার করবে, অন্য সংগঠন করবে, তাহলে আসলে সমস্যার কোনো
সাস্টেইনেবল সলিউশন কখনোই আসবে না। সৈকত পরিচ্ছন্ন রাখতে শুধু স্বেচ্ছাসেবীদের উদ্যোগ নয়, প্রয়োজন পর্যটক ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণও বলে মনে করেন আয়োজকরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাবা মানে নিরাপদ আশ্রয়, বাবা মানে নির্ভরতা, বাবা মানে বটবৃক্ষের ছায়া। মায়ের মতো মমতার বহিঃপ্রকাশ করতে জানেন না ঠিকই, তবে ভালোবাসেন অনেক। তারা উপরে কঠোর, ভেতরে ঠিক শিশুর মতো। বিশ্ব বাবা দিবসে বাবাকে নিয়ে বলেছেন উম্মে হানি। ক্যামেরায় ছিলেন অনুপ দত্ত। রাকিবের ঘর জুড়ে কিছুক্ষণ আগেই জন্ম হয়েছে ছোট্ট এক ফুলের, আর তার সঙ্গে যেন নতুন করে জন্ম হয়েছে তারও। প্রথমবার সন্তানের মুখ দেখা, প্রথমবার কোলে তুলে নেয়া, আর সেই মুহূর্তের অনির্বচনীয় অভিব্যক্তি, সেটি এখন তার জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। প্রথম বাচ্চা যখন আমি বুকে নিলাম, আমার হাতে নিচ্ছি, মনে হলো আমার সকল সুখ, পৃথিবীর সুখ, সকল সুখ আমার হাতে আসছে। ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু করে রেখে যাইতে পারলে মনে হয় আমি সার্থক হব, এরকম একটা চিন্তা ভাবনা হয়ে গেছে আর কি অলরেডি আমার ভিতরে। বাবাদের কাছে সন্তানের জন্য আছে অগণিত ত্যাগ আর এক আকাশ সমান অদৃশ্য ভালোবাসার শক্তি। সেই শক্তি দিয়েই একজন বাবা নিজের স্বপ্ন সরিয়ে সন্তানের স্বপ্ন গড়ে দেন, নিজের ক্লান্তি লুকিয়ে সন্তানের মুখে হাসি ফোটান, নিজের চাওয়া পাওয়া ভুলে সন্তানের ভবিষ্যতের জন্য দিনরাত পরিশ্রম করে যান। তো বাধ্য হয়ে মাঝে মাঝে এই ছবিগুলো বাড়ি দেখি আমি। একসময় ছোট্ট আঙ্গুল বাবার হাত ছাড়ে, সন্তানেরা বড় হয়, নিজেদের জীবনে পা বাড়ায়, কিন্তু বাবাদের কাছে সময় থেমে থাকে কোনো পুরনো অ্যালবামের পাতায়। যেমন গোলাম মাওলার কথাই ধরুন, সন্তানেরা বড় হয়েছে, সংসার গড়েছে, তবুও তার কাছে যেন সবকিছু ঘটেছে এই তো সেদিন। পুরনো ছবিগুলোয় তিনি এখনো খুঁজে ফেরেন ছোট্ট সেই মুখগুলো, ছোট্ট হাতের স্পর্শ। সন্তানও হয়তো হাজার কাজের ভিড়ে খানিক অবসরে স্মরণ করে বাবাকে। এ যেন বাবার সাথে সন্তানের অলেখা এক চুক্তি। কোনো বর্ণনায়, কোনো ব্যাখ্যায় তাকে তুলে আনা কি সম্ভব? বাবা মানে হচ্ছে একটা শক্তি। বাবা যতদিন আছে ততদিন মনে হয় আমি একটা বট ছায়ার নিচে আছি, আমার কোনো ধরনের কোনো অসুবিধা হবে না, কারণ আমার বাবা আছে। অনেক কষ্ট করে আমাদের সবাইকে সর্বোচ্চ পড়াশোনা করাইছে, এবং আমরা যখন একটা ক্যাপেবল পর্যায়ে গেছি তখন ওনাকে পাইনি। এটা সবসময় আমার জীবনে মনে কষ্ট সবসময় থেকে যায়। সংসারের হাজারো চাপ, আর্থিক সংকট, ব্যক্তিগত কষ্ট, কত কিছুই তো নিজের ভিতরে লুকিয়ে রাখেন বাবারা, শুধু সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের প্রয়োজনকে পিছনে সরিয়ে সন্তানের প্রয়োজনকেই গুরুত্ব দেন বারবার। এই 6টা ছেলেমেয়ের পিতা হিসেবে আমি নিজেকে খুব গর্ববোধ করি। না আসার কারণে আমি কিছুটা হলেও একাকিত্ব ফিল করতেছি আর কি। তার যে ভালোবাসা বা তার যে ত্যাগের যেই মহিমাটা, সেটা আমি এখন টের পাচ্ছি যখন আসলে আমার নিজের বাবুরা হলো। একজন বাবা জন্ম নেন সন্তানের প্রথম কান্নার সঙ্গে, আর বাকিটা জীবন বাঁচেন সন্তানের হাসিতে। সন্তানের কাছে পৃথিবীর সব সম্পর্কের ভিড়ে বাবা হয়ে থাকেন এক নিরাপদ আশ্রয়, এক অনন্ত নির্ভরতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা।